কি ছোট লোকই বিহেভিয়ারটা তোমার তৈরি করলে বেটে ইচ্ছে। সুলতান বাড়ির বউয়ের সামান্য কয়েকটা টাকা নিয়ে এইভাবে ঝগড়া করাটা ভীষণ নিচু দেখায়। আর ওরা চাইলে স্পেশাল কিছু আছে, হয়তো সেই জন্যই 1 কাপ 60 টাকা। আমি আরো 40 টাকা পাই, আনতে দিন সেটা। এজওয়ান কার্ডটা মাহির হাতে দিয়ে বলল, কয়েকশো গুণ ডাবল আছে এতে, নিয়ে নাও ভাই। তারপরে চলো এখান থেকে, ছোটলিকি করার যত্ত সব। মাহিকে নিয়ে এজওয়ান হাঁটা ধরল ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে বলল, তরিকুলো বেটি, ডু ইউ লাইক ফ্লাওয়ার? না। ভাব মারাইও না তো, একটা গোলাপ দিয়ে কিনে নিয়ে নিও। একটা লাল গোলাপ হাতে নিয়ে এজওয়ান ফের বলল, তরিকুলো বেটি 20 টাকা দাও। আবার কি জন্য টাকা দিব? ফুলের দাম। মাহি রেগে এজওয়ানের হাত থেকে ফুলটা নিয়ে ফুলের বালতিতে রেখে দিল। তার টাকা দিয়ে তাকে ফুল কিনে দিতে চাইছে। মাহি রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। এজওয়ান তাড়াতাড়ি পা চালিয়ে রিক্সায় উঠলো। তরিকুলের বেটি রেখে চলে গেলে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে। নিবাসের সামনে এসে রিক্সা থামতে এজওয়ান নেমে হাঁটা ধরলো। পেছন থেকে মাহি বলল, ভাড়া দিবে কি? এজওয়ান চলে যেতে যেতে বলল, অবশ্যই তুমি, কার তো তোমার কাছেই। মাহি কটমট করতে করতে ভাড়া মিটিয়ে দিল। বসার ঘরে আসতেই দেখলো ইব্রাহিম আর সোলেমান রাজনৈতিক খবর দেখছে। এজওয়ানকে দেখে সোলেমান বলল, কোথায় ছিলে? টোরে ছিলাম ভাই। সোলেমান। ইব্রাহিম উঠে চলে গেল। মাহি সাইড ব্যাগটা টেবিলের উপর রেখে বসলো। এজওয়ান রুমে চলে যাচ্ছিল বলে মাহি বলল, ব্যাগটা নিয়ে যান। এজওয়ান ব্যাগটা নিয়ে চলে গেল। মাহি আধা ঘন্টা পর রুমে এসে দেখলো এজওয়ান ঘুমিয়ে পড়েছে। দেখেই বোঝা যাচ্ছে এজওয়ান ভীষণ ক্লান্ত। এত ঘোরাঘুরি করতে হবে কেন? মাহির নিজের ল্যাপটপটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। জানুয়ারি মাস, সালটা 2022, তারিখ 25। আকাশে এখনো ঘন কুয়াশা। বাতাসি ফজরের নামাজ পড়ে বাড়ির পুরো উঠোনটা ঝাড়ু দেয়। এঁটো থালা বাসন মেজে তা উপর করে রাখে। হালকা রোদের আলো দেখা যেতে গোয়ালঘর থেকে বাতাসি গরুগুলোকে বের করে বেঁধে দেয় খুঁটির সাথে। গোয়ালঘরের গোবরগুলো উঠিয়ে লম্বা কাঠের সাথে লাগিয়ে শুকাতে দেয়। তারপর চুলায় আলু বেগুন সিদ্ধ দিয়ে ভাত বসায়। আরেক চুলায় মসুরির ডাল বসায়। সকালের খাবার আজ এটাই। ইয়াসমিন বেগম এখনো ঘুমে। বাতাসি আর উঠায়নি। শরীরে জ্বর এসেছে ওনার। 8:30টার দিকে বাতাসি সব কাজকর্ম শেষ হয়ে যায়। বাতাসি খাবার টেবিলে সাজিয়ে তারপর ইয়াসমিন বেগমকে ডাকতে যায়। ইয়াসমিন বেগম বাতাসির ডাক শুনে উঠে বসে। মাথাটা ভীষণ ব্যথা করছে যে। হাত মুখ ধুয়ে তারা সকালের খাবারটা খেয়ে নিল। ইয়াসমিন বেগমের আজকাল শরীরটা একটু বেশি খারাপ যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আজরাইল এসে পড়লো জান নিতে। সেই ভয়ে সে বাতাসিকে অনেকক্ষণ বুকের সাথে চেপে ধরে থাকে। মেয়েটা এই কয়দিনে অনেক আপন হয়ে গেছে। ইয়াসমিন বেগম আবদার করে বাতাসিকে বলল, বাতাসি শোন। জি বলুন। হায়াত মৌতের কথা তো কওয়া যায় না। জানি না আর কতদিন তোরে আগলায় রাখতে পারবো। ইয়াসিন রে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। কাল বলে তোরে নিতে আইব। ঢাকায় নিয়ে ইয়াসিনে যদি তোরে ডিভোর্স দিতে চাই, তুই রাজি হবি না? হ্যাঁ, চাপ দিলে সোলেমান রে বইলা দিবি। সোলেমান শাসন করবে ইয়াসিন রে। সোলেমান আমার আরেক ছেলে, তোর বড় ভাই। আগলায় রাখবো, দেখিস। বাতাসি জড়িয়ে ধরলো ইয়াসমিন বেগমকে। কাপা কাপা গলায় বলল, আমার রাইখা দেন আম্মা, আপনার সাথে থাকি না আপনার লগে। ইয়াসমিন রাখবে না রে। আল্লাহ আমার ছেলেটারে হেদায়েত দিক। এই পৃথিবীর সবাই রূপের পেছনে ছুটে বলে পোলাটাও রূপের পেছনেই ছুটতে চাইতেছে। যেখানে আমার মাই আমাকে পছন্দ করে না, সেখানে আপনার পোলা কিভাবে পছন্দ করবে আমায় আম্মা? আমি খুব কুৎসিত বোধ হয়, সেজন্য সবাই দেখে নাক সিটকায়। তবে আপনি আর ভাইয়া কখনো নাক সিটকান নাই আমারে দেখে। আপনারা অনেক ভালো। সবাই আপনাদের মতো হলে আমি বাতাসি আর কষ্টই পেতাম না জীবনে। দোয়া করি মা, তোর চারপাশে এমন মানুষগুলোই থাকুক সবসময়। এখন উঠি, গরু দুটোকে চকে বেঁধে দিয়ে আসি। ইয়াসমিন বেগম চলে গেল। বাতাসি খাবার দাবার ঢেকে রুমে আসতেই দেখলো ফোন বাজছে। বাতাসি রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ইয়াসিন বিরক্ত গলায় বলল, কতবার ফোন দিতেছি আম্মা, ফোন ধরো না কেন? বাতাসি ইয়াসিনের গলা শুনে মিনমিন করে বলল, আম্মা বাড়ি নাই। বাতাসির গলা শুনে ইয়াসিন ভ্রু কুচকালো। কই গেছে? চকে গেছে। আসলে ফোন দিতে বইলো তো। আচ্ছা শুনুন, কি বলো? আপনি কাল নিতে আসবেন আমারে? হ্যাঁ।
ডিভোর্স দিয়ে দিবেন নিয়া, হুম তারপর দ্বিতীয় বিয়ে করবেন। হুম। এত পাষাণ কেন আপনি? আমি পাশানি, তুমি তো ভালো, তাহলে ছেড়ে দিয়ে উপকার করো আমার। আমার ডিভোর্স দিতে না করছে। আম্মা না করবেই। আম্মার কথা আমি শুনবো না আচ্ছা, আম্মার কথা আমি শুনবো না এবার। আমার তোমাকে পছন্দ না বাতাসি, বোঝো বিষয়টা। বাচ্চা তো নাও তুমি। ঠিক আছে, বুঝলাম। সাবধানে আসবেন। রাখছি। ইয়াসিনের মুখের উপর ফোনটা কেটে দিল বাতাসি। মেহেরিন আর উর্মি একই কলেজে পড়বে। ইব্রাহিম উর্মি ট্রান্সফার করিয়ে এনেছে। ইব্রাহিম একটুর জন্য উর্মিকে চোখের আড়াল হতে দেয় না। বাড়িতে আরো দুজন কাজের লোক রেখেছে। মেহেরিনকে সোলেমান কলেজে নামিয়ে দিয়ে চলে যেতে ইব্রাহিমও আসে উর্মিকে নিয়ে। ক্লাস নাম্বার খুঁজে ইব্রাহিম উর্মিকে মেহেরিনের পাশে বসিয়ে রেখে গেছে। ছুটি শেষে আসবে নিতে। পুরো ক্লাসের সবাই আর চোখে দেখছে তাদের। ক্লাসে সবাই কলেজ ড্রেস হিসেবে কামিজ গোল জামা পরলেও মেহেরিন উর্মি বোরখা নিকাব পরা। মেহেরিনের অস্বস্তি হতে লাগলো তাদের চাহনিতে। উর্মি ঘাড় বেঁকিয়ে বলল, কিছু বলতে চাও আমাদের? মেয়েদের ভেতর একজন বলল, তোমরা কি নতুন? জি। আমার নাম ঐশী, তোমাদের নাম কি? উর্মি, আর ওর নাম মেহেরিন। পরিচয় হয়ে ভালো লাগলো। ঐশী গিয়ে সামনে নিজের সিটে বসলো। ক্লাসের বেল বেজে উঠায় বাইরে থাকা ছেলে পেলে এক এক করে ক্লাসে আসলো। টিচার আসতে সবাই উঠে দাঁড়ালো। টিচার সিট ডাউন বলে ক্লাস শুরু করলো। ক্লাস চলা প্রায় 25 মিনিট পর একজন শ্রেণীকক্ষে দরজা দিয়ে স্যারের অনুমতি না নিয়ে সোজা ভেতরে ঢুকে পড়লো। স্যার একবার বাঁকা চোখে তাকিয়ে বলল, বাজে কয়টা? আর আমার অনুমতি ছাড়া ভেতরে কেন আসলে? ছেলেটা একবার স্যারের দিকে তাকিয়ে সামনের বেঞ্চে একটা ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে বসলো। স্যার আবারও প্রশ্ন করলো। আমি কিছু জিজ্ঞাসা করেছি? ছেলেটা বলে উঠল, আমার ইচ্ছে আমি কখন ক্লাসে আসবো না আসবো, আপনাদের ক্লাস করানোর কথা সেইটাই করুন চুপচাপ। কে কখন আসলো কে কখন গেল সেটা না দেখলেও চলবে। স্যার রেগে গেল ভয়ঙ্কর। ছেলেটার কলার ধরে রাগী গলায় বলল, তুমি ক্লাসের একজন টপার বয় হতে পারো, বাট মানুষ হিসাবে একদমই বাজে। বের হয়ে যাও আমার ক্লাস থেকে। আর কোনোদিন আমার ক্লাসে তুমি ঢুকবে না। তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। ছেলেটা স্যারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই বয়সে এমন রাগ মোটেও ভালো না। হার্ট অ্যাটাক করে মরতে বেশি সময় লাগবে না। বি কেয়ারফুল স্যার। চললাম, এমনি তো আপনার ক্লাস আমার পছন্দ না। এই চল তোরা। ছেলেটার ডাকে সামনের সিটে থাকা 4 জন উঠে চলে গেল। স্যার বিড়বিড় করে দুটো বকা দিল। মেহেরিন হতভম্ব হয়ে গেল একজন টিচারের সাথে স্টুডেন্টের এমন বিহেভিয়ার দেখে। এটা নওগাঁ হলে এতক্ষণ এই ছেলে গায়ে নিঃসন্দেহে বেতের বাড়ি পড়তো কয়েকটা। কি বেয়াদব অভদ্র ছেলে, আবার নাকি ক্লাসের টপার। ভদ্রতা ছিটে ফোটা নেই। ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা আগেই ইব্রাহিম এসে হাজির উর্মিকে নিতে। সোলেমান এখনো আসেনি। ইব্রাহিম বলল তাদের সাথে যেতে। মেহেরিন মানা করলো। সোলেমান যেহেতু আসবে বলেছে সেহেতু ইব্রাহিমের সাথে না যাওয়াই ভালো। মেহেরিন দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। ফোনে বারবার সময় দেখলো। মেহেরিন সোলেমানকে ফোন করে জানতে পারলো সোলেমান কলেজের খুব কাছেই আসতেছে। মেহেরিনের তেষ্টা পাওয়ায় ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে পাশে মুখ ঘুরিয়ে নিকাব হালকা উঠিয়ে পানি খেলো। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল সামিন নামের ছেলেটা। মুখ ফিরিয়ে বামে তাকাতেই পানি খেতে থাকা এক মেয়েকে দেখে ভ্রু কুচকে ফেললো। যদিও মুখের এক সাইড দেখেছে। সামির বন্ধুদের জিজ্ঞাসা করলো, মেয়েটা কে রে? নতুন, আজ এসেছে কলেজে প্রথম। নাম কি? জানি না। নাম ঠিকানা কোথায় A to Z এনে দিবি আমায় কালকের মধ্যেই। মেহেরিন পানির বোতলটা ব্যাগে রাখতে রাখতেই দেখলো সোলেমানের গাড়ি। মেহেরিনের সামনে থামতে মেহেরিন উঠে বসলো। সোলেমান সিট বেল্ট বেঁধে দিয়ে জিজ্ঞাসা করলো, ক্লাস কেমন ছিল আজ? জি, ভালোই। কোনো রেস্টুরেন্টে যাবা? না, বাসায় চলুন। সোলেমান মেহেরিনকে নিবাসে নামিয়ে চলে গেল। মেহেরিন বাড়ির ভিতর ঢুকে দেখলো মাহি নিউজ দেখছে লিভিং রুমে। মেহেরিনকে দেখা মাত্রই মাহি মুচকে একটা হাসি দিয়ে বলল, কেমন ছিল প্রথম ক্লাস? প্রতি উত্তরে মেহেরিন নিকাবটা খুলে বলল, আনএক্সপেক্টেড ছিল। কেন, কিছু হয়েছে নাকি? মেহেরিন সবটা বলল। মাহি শুনে বলল, এখানে পারিবারিক শিক্ষার অভাব আছে। এসব মানুষের থেকে সবসময় দূরেই থাকবে। যাও, এখন ফ্রেশ হয়ে নাও। মেহেরিন চলে গেল। মাহি টেবিলের উপর থেকে রিমোটটা নিয়ে নিউজ চ্যানেল বদলাতে বদলাতে হুট করে একটা আন্তর্জাতিক খবরে মাহির চোখ আটকে গেল। এই প্রথম কোনো গবেষক একটা আশ্চর্য রকমের অ্যাপস তৈরি করেছে যেটা নারী পাচার, ব্যাংক ডাকাতির মতো ভয়ানক অপরাধের সাথে জড়িত অপরাধীদের ধরতে 80% সহায়তা করবে। কোন দেশের এই গবেষক, আবিষ্কারকের নাম কি, কোনো কিছুই উল্লেখ নেই। তবে খুব শীঘ্রই একটি অ্যাপ চালু হতে যাচ্ছে। অ্যাপটার নাম
স্মার্ট সিটি মনিটরিং। এটি একটি ফোন ভিত্তিক অ্যাপ যা শহর পর্যবেক্ষণের পুরো ধারণাকে বদলে দিবে। এই অ্যাপটি মূলত একটি কেন্দ্রীয় ডেটা মনিটরিং সিস্টেম। সংবাদ মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নীতিগত কারণে নাম প্রকাশ করা হয়নি আবিষ্কারকের। সেই আবিষ্কারকের তৈরি এই এআই চালিত স্মার্ট সিটি মনিটরিং অ্যাপটি সীমিত পাইলট অনুমোদন পেয়েছে আজ। গবেষক কোন দেশের নাগরিক সেটাও ধোঁয়াশার মধ্যে। প্রাথমিকভাবে অ্যাপটির পাইলট কেবল 3টি দেশে সীমাবদ্ধভাবে অনুমোদিত হয়েছে: অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুরের নির্দিষ্ট কিছু শহরাঞ্চল। এই অ্যাপটি শহরের বিভিন্ন উৎস থেকে অনুমোদিত ডেটা, সিসিটিভি, ট্রাফিক ক্যামেরা, ব্যাংক সার্ভার, জনসমাগম সেন্সর, এমনকি পাবলিক ইভেন্ট সিগন্যাল থেকে তথ্য সংগ্রহ করে এসব ডেটা এক জায়গায় এনে বিশ্লেষণ করবে। অ্যাপটির প্রধান স্ক্রিনে দেখা যাবে শহরের একটা লাইভ মানচিত্র, যেখানে প্রতিটা এলাকার নিরাপত্তা অবস্থান রঙের মাধ্যমে প্রকাশ পাবে। সবুজ মানে নিরাপদ, হলুদ মানে সতর্কতা প্রয়োজন, আর লাল মানে জরুরি নজরদারি দরকার। ব্যক্তিগত শনাক্তযোগ্য ডেটা কেন্দ্রীয় সার্ভারে যাবে না। স্থানীয় প্রি প্রসেসিং ও এনক্রিপশন ব্যবহার করা হবে। নাগরিকদের অ্যানোনিমাইজড সতর্কতা দেখানো হবে। পাইলট পর্যায়ে স্থানীয় প্রাইভেসি কমিশন, স্থানীয় তত্ত্বাবধায়ক বোর্ড ও হিউম্যান ইন দ্য লুপ তত্ত্বাবধান নিশ্চিত করছে। ফলস্বরূপ অপরাধ প্রতিরোধ, আর্থিক নিরাপত্তা, নারী পাচার, নাগরিক আস্থা ও নগর নীতি উন্নয়নে সহায়তা হবে। পাইলটের মেয়াদ 6 থেকে 12 মাস এবং ফলাফল পর্যবেক্ষণযোগ্য সীমিত। অ্যাপসটি আগামী সপ্তাহে চালু হতে যাচ্ছে 3টি দেশে। এরপর পর্যায়ক্রমে বেছে বেছে কয়েকটি দেশে দেওয়া হবে। এই অ্যাপটি মূলত শহরের পুলিশ প্রশাসন ও তত্ত্বাবধায়ক বোর্ডের হাত নিয়ন্ত্রণ থাকবে। নাগরিকদের জন্য সরাসরি ব্যবহারযোগ্য নয়। তারা শুধু অ্যানোনিমাইজড সতর্কতার মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে জানতে পারবে। মাহি খুব মনোযোগ দিয়ে দেখল নিউজটা। বলতে হবে অসাধারণ কিছু আবিষ্কার করেছে এই গবেষক, বাট নামধাম কেন প্রকাশ করলো না? দেশ নাকি বিশ্বে কে এমন দারুণ একটা জিনিস উপহার দিল? নাম ঠিকানা কিচ্ছু নেই। বাংলাদেশের দ্বারা সম্ভব নয় এমন কিছু আবিষ্কার করা। নিশ্চয়ই বাহিরের দেশের গবেষক, হয়তো এই 3 দেশেরই কেউ। কারণ গবেষক নিজের দেশকে বাদ রেখে তো আর অন্য দেশকে দিবে না। বাট এই 3 দেশের মধ্যে কোন দেশের হতে পারে? এবার হয়তো বা নারী পাচার, ব্যাংক ডাকাতি কিছুটা হলেও কমবে। আসলেই কমবে? কোটি টাকার প্রশ্ন কিছুটা থেকেই যাচ্ছে। ফুলফিলভাবে কাজ করতে পারবে তো এই অ্যাপটা? ইয়াসিন দিনাজপুর থেকে বাতাসিকে ঢাকায় নিয়ে আসার নাম করে বের হলেও ইয়াসিন বাতাসিকে নিয়ে এসেছে চট্টগ্রাম। বাতাসি বুঝল না তাকে কেন বাড়িতে নিয়ে আসা হলো, যে বাড়িতে কখনো তাকে আপন করে নেওয়ার ইতিহাস নেই। আসার সময় তো ইয়াসমিন বেগম পই পই করে বলে দিয়েছে সে যদি বাতাসিকে ডিভোর্স দেয় তাহলে ইয়াসমিন বেগম জীবনে ইয়াসিনকে ছেলে বলে স্বীকার করবে না। ইয়াসিন ভীষণ আশ্চর্যান্বিত হয়েছিল মায়ের এহেন কথা শুনে। ইয়াসিনের দিকটা কেন কেউ বুঝছে না? এই মেয়েকে নিয়ে সে লোকসমাজে কি করে চলবে? লোকে বলবে না তার বউ কালো? তখন ইয়াসিনের খারাপ লাগবে না? বাতাসিকে তো সে ভালোবেসে বিয়ে করেনি, যে অপমান সহ্য করবে তার জন্যে। তার সব ভাই ব্রাদারের বউগুলো যথেষ্ট রূপবতী, আর তার বউ এমন যার কোনো রূপ নেই, গায়ের রং কালো, একগুচ্ছ ক্ষতবিক্ষত আত্মসম্মান আর চিরদিনের অপছন্দের বোঝা। সবারই নিজের জীবনসঙ্গী চয়েস করার অধিকার আছে। তাহলে ইয়াসিন কেন পারবে না? ইয়াসিনের বেলায় কেন এত বৈষম্য? যারা বলছে মেনে নিতে তাদের বউ দেখতে এমন হলে তারা মেনে নিত না। ইয়াসিনকে তারা মানিয়ে নিতে বলছে বিকজ অফ বিয়েটা হয়ে গেছে সেজন্য। ডিভোর্স দিলে তো ইয়াসিন মুক্ত, বাতাসিও মুক্ত। তাহলে কেন ডিভোর্সের কথা উঠলে সবাই মানিয়ে নিতে বলে? কেন মানে না এই তিক্ত সত্যটা? বাতাসি হুট করে ইয়াসিনকে চট্টগ্রামে আনতে দেখে জিজ্ঞাসা করলো, এইখানে নিয়ে আসলেন কেন? ইয়াসিন বলল, অনেকদিন হলো নিজের বাড়িতে আসো না, সেজন্য বেড়াতে নিয়ে আসলাম। কয়েকদিন থাকো এখানে, আমি পরে এসে নিয়ে যাব। ইয়াসিন বাতাসির মায়ের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে সেদিনই চলে গেল ঢাকা। যাওয়ার আগে বাতাসি জিজ্ঞাসা করেছিল, আপনি সত্যি আসবেন তো আমার নিতে? ইয়াসিন পিছু ফিরল, তবে উত্তর দিল না, শুধু বলল, বাসায় যাও, সন্ধ্যা হয়ে এসেছে, আর আসতে হবে না। বাতাসি ঠায় দাঁড়িয়ে তার যাওয়া দেখলো। ইয়াসিন আর পিছু ফিরল না। সেই যে চলে গেল, 1 সপ্তাহ আর কোনো যোগাযোগ তাদের হলো না, কোনো ফোন আসলো না। বাতাসির মা বাতাসিকে ঠিক মতো খেতে দেয় না। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম শেষে একবেলা কি দুবেলার খাবারের প্লেটে থাকে পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার, যেটা কুকুরকে দিলে ফিরেও তাকায় না। এর চেয়ে ইয়াসিন তার মায়ের কাছে রাখতো বাতাসিকে, কাজের লোক হিসেবেই না হয় রাখতো। এত বিরক্তের কারণ, এত বোঝা কেন তুই বাতাসি? সকলের কাছে সবাই তোকে দূরছাই করে, আর তুই বাড়ির সেই পোষা কুকুরের মতো তাদের সাথেই ঘেসবি না বা কেন বলতো? পোষা কুকুর যেমন সামান্য খাবার আর নিরাপত্তার আশার একটা বাড়ির আঙিনায় পড়ে থাকে, মালিক গালি দিলে চুপ করে শুনে, লাথি দিলেও ফিরে আসে, তেমনি বাতাসি তুইও একটু খাবার আর আশ্রয়ের জন্য সেই পোষা কুকুরের মতোই থাকিস তাদের দোরগোড়ায়।
তোকে এই পৃথিবী এত তাড়াতাড়ি মৃত্যুর স্বাদ পেতে দিবে না রে বাতাসি। মৃত্যুর আশা তুই করিস না। তোকে এই পৃথিবীতেই থাকতে হবে, আর পৃথিবীতে থাকতে হলে বেঁচে থাকাটা আবশ্যক। তোকে এই মানুষগুলোর লাঞ্ছনা, তিরস্কার, অপমান সহ্য করেই বাঁচতে হবে, কারণ তোর কেউ নেই তোর। তুই ওই পোষা কুকুরদের মতো একা, একদম একা। মেহরিন আজ কলেজে পা রাখতে অদ্ভুত এক দৃশ্যের সম্মুখীন হলো। সলেমান তাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে কাজে চলে গেছে, আর উর্মি আসবে না। গত রাতে নাকি হঠাৎ ব্লিডিং হচ্ছিল। ইব্রাহিম ভোরের আলো ফুটতেই হাসপাতালে নিয়ে গেছে। এসব ভাবতে ভাবতে মেহরিন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তার হাঁটায় একরকম অন্যমনস্কতার ছাপ। করিডোরে পা রাখতে তার দৃষ্টি থমকে গেল। দুজন ছাত্রছাত্রী দেয়ালের ধারে দাঁড়িয়ে, মেয়েটার হাতে ছোট্ট একটা লাইটার। মেয়েটা সেটা জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখে সিগারেট ধরিয়ে দিল। ছেলেটা সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিল। মেহরিনের কপালে ভাঁজ পড়ে গেল। স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে উঠল। ঢাকা শহরের স্কুল কলেজগুলোর স্টুডেন্টরা এমন উশৃঙ্খল কেন? টিচাররা তাদের শক্ত হাতে শাসন করেন না কেন? মেহরিন তপ্ত শ্বাস ফেলে ক্লাসে চলে গেল। প্রথম ক্লাসে জানতে পারলো কলেজে নাকি নিউ টিচার জয়েন করেছে। খুব শীঘ্রই সেই টিচার ক্লাস নেবে সামাদ চৌধুরী স্যারের বদলে। তিনি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের আর ক্লাস নেবে না। এই সেই সামাদ চৌধুরী যিনি বায়োলজির টিচার, যার সাথে সামির ছেলেটা অসভ্যতামি করেছিল। আগামীকাল থেকে কলেজে বার্ষিক খেলাধুলা শুরু হবে, যা টানা 1 সপ্তাহ থাকবে। সেই সাথে প্রথম ইয়ারের স্টুডেন্টদের নবীনবরণ অনুষ্ঠানও হবে। অনেক বিশিষ্ট নামি দামি মানুষ আসবে অতিথি হিসেবে। কলেজের প্রতিটা স্টুডেন্টের থাকাটা বাধ্যতামূলক। মেহরিনের এসবে তেমন ইন্টারেস্ট নেই। যেহেতু বাধ্যতামূলক থাকা, সেহেতু মেহরিন থাকবে। বাকি ক্লাসগুলো শেষ করে মেহরিন বেরিয়ে আসলো। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ দুজন ছেলে এসে দাঁড়ায় তার সামনে। মেহরিন আর মাথা উঁচু করে না, তাকে সাইড কেটে চলে যেতে নিলে শুনতে পেল পেছন থেকে একজন ছেলে বলছে, নাম মেহরিন তাবাসসুম, বাড়ি নওগাঁ, অলঙ্কারপুর গ্রামে। 2020 সালে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। আই এম রাইট? মেহরিন পিছনে ফিরল। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। মেহরিন শক্ত করে কাঁধের ব্যাগটা চেপে ধরল। ছেলেটা সেই সময় পেছনে ফিরল। মেহরিন মুখের দিকে তাকাতেই চিনে ফেলল, এটা তো সেই অভদ্র ছেলে, ক্লাসে টিচারের সাথে অভদ্রামি করেছিল। মেহরিন উল্টো ঘুরে হাঁটা ধরলে সামির প্যান্টের পকেটে হাত গুজে মেহরিনের সাথে পা চালিয়ে বলল, এই মেহরিন তাবাসসুম, শোনো। দাঁড়াও বলছি, শোনো বোরকো আলী, শোনো। মেহরিন দাঁড়ালো না, হাঁটতেই থাকলো। সামির এবার মেহরিনকে থামানোর জন্য মেহরিনের নিকাবের পেছনটা টেনে ধরলো। মেহরিন নিকাবে টান পড়তে হাঁটা থামিয়ে দিল। ঘুরে দেখলো তার নিকাব টেনে ধরেছে ছেলেটা। রাগে তার শরীর রীতিমতো কাঁপতে লাগলো। কত বড় সাহস তার নিকাব ধরেছে! মেহরিন ঘাড় ফিরিয়ে তাকালো সামিরের দিকে। চোখ তার অসম্ভব রাগে লাল হয়ে গেছে। সামির বাঁকা হাসলো সেই চোখ দেখে। ব্যাস, মেহরিনের রাগের মাত্রা সেই হাসি দেখে আরো তীব্র হলো। নিজেকে যথেষ্ট শান্ত রেখে ঠান্ডা গলায় বলল, এটা কোন ধরনের অভদ্রতা? আমার নিকাব কেন ধরেছেন? ছাড়ুন। কথা আছে তোমার সাথে। আমি আপনাকে চিনি না, আমরা পূর্ব পরিচিতও না। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে মনে হচ্ছে না। ভালোভাবে বলছি, নিকাবটা ছাড়ুন। সামির ছাড়ছে না দেখে মেহরিন ঝাড়া দিয়ে নিকাব ছাড়িয়ে নিল। আছে, ইম্পর্টেন্ট কথা আছে, আর চিনাচিনি হয়ে যাবে, চিল। এখন শোনো। কি কথা বলতে চান বলুন, শুনছি আমি। না, এখানে বলা যাবে না, কথাটা সিক্রেট, গোপনে বলতে হবে। সাদে চলো। ছাদে যাব মানে? ছাদে কেন যাব আমি? পথ ছাড়ুন, যেতে দিন আমায়। আমার কথা শেষ হবে, তারপর যাবে। নিকাব সরাও মুখ থেকে। মেহরিনের কপালে 2 ভাঁজ পড়লে কথা শুনে। নিকাব সরাবো মানে? বাংলা বুঝো না? নিকাব সরাও, ফেস দেখবো তোমার। আমি দেখিনি তোমাকে, সেদিন তৃষ্ণা বাড়িয়েছ, আজ তোমাকে দেখতেই হবে। তোমার চেহারা কি হলো? সরাও নিকাব। কথাটা বলে সামির মেহরিনের নিকাব ধরতে নিলে মেহরিন এবার আর ডানে বামে না তাকে সোজা সামিরের গালে সজোরে একটা চর বসিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি অভদ্র সেটা প্রথম দিনই টের পেয়েছি, কিন্তু আপনি যে এতটা অভদ্র প্লাস অসভ্য সেটা আমি এখন জানলাম। এই ভুলটা যেন দ্বিতীয়বার করতে না দেখি। আপনার এইসব নোংরা বিহেভিয়ার একদমই টলারেট করবো না, আমি বলে রাখছি। হাত একদম কেটে রেখে দেবো আমাকে ছোঁয়ার চেষ্টা করলে। করিডোরে থাকা ছেলে মেয়েগুলো হাঁ করে তাকিয়ে আছে। তারা বিশ্বাসই করতে পারছে না 2 দিন ধরে আসা একটা মেয়ে সামিরের গালে চর মেরেছে। মেহরিন চলে গেল, সামির গালে হাত দিয়ে ঠাই দাঁড়িয়ে রইল। সামিরকে মেরেছে এই মেয়ে, এত দেমাগে এই মেয়ের দেখে নিবে। এর ফেস তো সামির দেখেই ছাড়বে, আর সেটাও ভীষণ বাজেভাবে। সামির আশেপাশে তাকালো রাগি চোখে। সবাই ভয় পেয়ে চলে গেল। মেহরিন রাগে কাঁপতে কাঁপতে কলেজের গেটের কাছে আসলো। সে কিছুতে রাগ কন্ট্রোল করতে পারছে না। এই প্রথমবার সে কারো গালে চর বসালো। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। বিরক্তির সহিত সামনে তাকাতে দেখলো সলেমান দাঁড়িয়েছে, গাড়িতে হেলান দিয়ে, মুখে মাস্ক। মেহরিন কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। সলেমান একটু না বেশ অনেকটাই অবাক হলো, কারণ মেহরিন এগিয়ে এসে সর্বপ্রথম আগে তাকে সালাম দেয়। আজ সালাম তো দূর, ফিরেও তাকালো না, সোজা গাড়িতে গিয়ে বসলো। সলেমান গাড়িতে বসে বলল,
আর ইউ ওকে? মেহরিনের শরীর ঘামছে, গরমে হাঁসফাঁস করতে লাগলো। একটানে মুখের উপর থেকে নিকাবটা সরালো। ফর্সা মুখটা মাত্রাতিরিক্ত রাগে লাল হয়ে গেছে, চোখ জ্বলছে। সোলেমানের স্বাভাবিক লাগলো না। মেহরিনকে পানির বোতল এগিয়ে দিল। মেহরিন মুখে পানি ঝাপটা দিয়ে পানি খেলো, তারপর সিটে গায়ে দিয়ে চোখ বন্ধ করলো। না, শান্তি পাচ্ছে না। ঘটনাটা বারবার চোখের সামনে ভাসছে। চোখ মেলে তাকালো মেহরিন সোলেমানের দিকে, দেখলো সোলেমান তাকিয়ে আছে তার দিকে। মেহরিন গম্ভীর গলায় বলল, গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? কোনো সমস্যা? সোলেমান গাড়িটা স্টার্ট দিয়ে বলল। কলেজে কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? মেহরিন নিশ্চুপ। সোলেমান ফের বলল, আমি কিছু জিজ্ঞেস করছি মেহেরিন, উত্তর দাও। আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। সোলেমান বেশ বুঝলো মেহরিন এড়িয়ে গেছে কথাটা। সোলেমান মেহরিনকে নিবাসে নামিয়ে দিয়ে কলেজের প্রিন্সিপালকে কল করে বলল কলেজের সিসিটিভির ফুটেজ পাঠাতে, তার বইয়ের রাগের কারণ তাকে জানতে হবে। প্রিন্সিপাল ঘণ্টাখানেকের মধ্যে পাঠালো আজকের ফুটেজটা। সোলেমান গাড়িতে বসে ল্যাপটপে পেন ড্রাইভটা ঢুকিয়ে দেখতে লাগলো। মেহরিন ক্লাসে ঢোকার আগে দেখেছে একটা ছেলেকে সিগারেট খেতে, আরেকটা মেয়ে এসে সিগারেট লাইটার দিয়ে ধরিয়ে দিয়েছে। এইটার জন্য কি তার বউ রেগে আছে? সোলেমান ছুটির সময়কার ফুটেজ দেখতে লাগলো। মেহরিন হেঁটে যাচ্ছিল করিডোর দিয়ে, এমন সময় দুটো ছেলেকে তার সামনে দাঁড়াতে দেখে সোলেমানের কপাল কুঁচকে আসলো। সামনে এসে দাঁড়ালো কেন? কে এই ছেলে দুটো? মেহরিন পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু দুজনের মধ্যে থাকা একটা ছেলে মেহরিনের পিছু নিল। তাদের কথোপকথন সব শুনল সোলেমান। যখন ছেলেটা মেহরিনের নিকাব ধরে টান দিয়েছে, তখন সোলেমানের শরীর রাগে কিরমির করতে লাগলো। বিশ্রী ভাষায় বকা দিল সোলেমান, ব্লাডি বিচ। তারপর যখন ফের মুখ দেখার জন্য নিকাব ধরতে গেল আর মেহরিন চর মেরে দিল, তখন সোলেমানের মুখে কিঞ্চিত হাসি দেখা গেল। বিড়বিড় করে বলল, মাই লেডি, সাব্বাস। তবে এই চর অব্দি বিষয়টা থেমে থাকলে তো চলবে না। সোলেমান কিছু করবে না, এ আবার হয় নাকি? এত শখ নোয়াজ সোলেমান সুলতানের বইয়ের মুখ দেখার। ওয়াও, 100 হাতের কলিজা দেখছি এই ছেলের। ওকে ফাইন। সোলেমান মেপে দেখতে চাই কলিজাটা, আর দেখতে চাই হাতের মাপটা ঠিক কত ইঞ্চি, যেই হাত এত সহজে মেরিনের নিকাব অবধি চলে গেল। সোলেমান প্রিন্সিপালকে ছেলেটার ছবি পাঠিয়ে বলল, ছেলেটা সম্পর্কে A to Z তথ্য আমার চাই, আর সেটাও 10 মিনিটের মধ্যে। প্রিন্সিপাল সব তথ্য পাঠিয়ে দিল। নাম সামির, পিতার নাম মোহাম্মদ মহসিন আলী। সোলেমানের চিনতে একটু অসুবিধা হলো না এই মহসিন আলীকে। তার ছেলে এই সামির। সোলেমান কাউকে একটা ফোন করলো, সামিরের ছবিটা পাঠিয়ে দিয়ে বলল, মহসিন আলীর এই ছেলেকে আমার চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। কিভাবে আনবে আমি তা জানি না, বাট আমার তাকে লাগবে। বাশার সুলতান ছবিটার দিকে তাকিয়ে রইল। মহসিন আলীর ছেলে আবার কি করলো? ভাইস্তা যখন বলেছে তখন তো ধরে আনতেই হবে। বাশার সুলতান লোক পাঠালো এই ছেলেকে ধরে আনার জন্য। সামিরাজ প্রচণ্ড রাগ নিয়ে বাড়ি ফিরেছে। প্রেমা তখন ছাদে ছিল, জামাকাপড় শুকাতে দিতে গিয়েছিল। আকস্মিক নিচ থেকে সামিরের গলার আওয়াজ শুনে তড়িঘড়ি করে নিচে নামে। সামির প্রেমাকে দেখে রেগে বলল, কোথায় ছিলে? আসতে এত সময় লাগে, পানি দাও। প্রেমা পাশে তাকালো। সামিরের হাতের কাছে জগার গ্লাস, চাইলেই নিয়ে খেতে পারত, কিন্তু না, নবাবজাদার তো প্রেমাকে খাটাতে হবে। প্রেমা তো ওদের বাপ ভাইদের দাসী। প্রেমা বিরক্তির সহিত বলল, পানি তো তোমার পাশেই আছে, চাইলে তো নিয়ে নিতে পারো। আমাকে তো এভাবে ডাকার প্রয়োজন ছিল না। একে তো মেহরিনের হাতে চর খেয়েছে স্বামী, তার উপর প্রেমার এমন কথায় মনে হলো শরীরে যেন কেউ গরম তেল ঢেলে দিল। বসা থেকে উঠে পানির জগটা থাবা দিয়ে ধরে ফ্লোরে ছুঁড়ে মারল। কাচের জগটার সাথে সাথে কয়েক টুকরোয় বিভক্ত হলো। কিছু টুকরো গিয়ে ছিটকে পড়লো প্রেমার পায়ে, সাথে সাথে পায়ের চামড়া ভেদ করে বিঁধে গেল। গলগল করে রক্ত পড়তে লাগলো। ব্যথায় মৃদু শব্দ করে পা চেপে বসে পড়ল প্রেমা। এই ছিন্ন ভিন্ন শরীরে এত রক্ত আছে এখনো। স্বামীর প্রেমাকে কাতরাতে দেখে বিরক্তির সহিত বলল, একদম নাটক করবে না, নাটকবাজ মহিলা। আমার সামনে থেকে সরো, তা না হলে এই গ্লাস আমি তোমার মাথায় ভাঙবো। প্রেমা ফ্লোরে থাকা কাচের অংশগুলো উঠাতে লাগলো, যা উঠাতে গিয়েও হাত কেটে গেল। পৃথিবীর সব খারাপ ঘটনা বোধহয় প্রেমার জন্য লিখে রাখা হয়েছে। যা প্রেমা, তুই সুখ ডিজার্ভ করিস না। শুক্রা তোকে দেখে নাক ছিটকায়। প্রেমা কাচের অংশগুলো ময়লার ঝুড়িতে ফেলে খোঁড়াতে চলে আসলো রুমে। ছিটকে এসে কাচের টুকরোগুলো পায়ে পড়ে একদম গভীরভাবে গেঁথে গেছে। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে প্রেমার। এই চোটেও যদি এখনো তোর চোখ দিয়ে জল পড়ে প্রেমা, তাহলে হয় কি করে? এর চেয়েও তো গভীর চোট তুই পেয়েছিস জীবনে। প্রেমা এক এক করে পায়ের ভেতর থেকে কাচের অংশগুলো বের করলো। এমন এক বাড়ি যেখানে ফার্স্ট এড বক্স রাখা হয় না। হাত পুড়লে কেটে গেলে প্রেমাকে হয় কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, না হলে টুথপেস্ট মাখিয়ে রাখতে হয়। প্রেমা পাটা ঠান্ডা জল দিয়ে ধুলো, তারপরও রক্ত বেরোচ্ছে। কি আশ্চর্য, এই শরীরে এত রক্ত এখনো কি করে থাকতে পারে? শুকিয়ে যাওয়ার কথা তো।
প্রেমা ধীর পায়ে বিছানায় বসে পরনের ওড়নার এক প্রান্ত ছিঁড়ে পায়ের 3 জায়গায় বেঁধে নিল। এখনই হাঁটা কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে একটু পর প্রেমা কি করবে? সে কি ওর বাড়িতে আসলে এই পা নিয়ে হাঁটবে কি করে? এখনো রাতের রান্না হয়নি। প্রেমার মাথা কাজ করা বন্ধ করে দিল। না, এই পা নিয়ে বসে থাকা যাবে না। তীব্র ও ব্যথা হওয়ার আগে সব কাজকর্ম শেষ করতে হবে। প্রেমা আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে এসে রাতে রান্না করতে লাগলো। সামির রেগে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে ধানমন্ডি লেকে। দুজন ফ্রেন্ডকে কল করে আসতে বলল। মেহেরিন তাবাসসুমকে সে কিছুতেই ছাড়বে না। এই সামিরের গায়ে হাত তুলে রাজুক কলেজে সে টিকতে পারবে? সামির টিকতে দিবে? একদমই টিকতে দিবে না। খুব বাজে অবস্থা করে ছাড়বে মেহেরিনের, আর সেটাও কলেজের সকলের সামনে। সামির বেঞ্চে বসলো। আজ তেমন কেউ নেই লেকে, ভালোই হয়েছে। বন্ধুদের বলেছে ওয়াইন আনতে, খেতে পারবে। কথাগুলো ভেবে একটু স্বস্তি পেল সামির। ঠিক সেই সময় কয়েকজন ছেলে এসে সামিরকে ঘিরে ধরলো, হাত পা ধরে চ্যাংদোলা করে গাড়িতে উঠালো। ঘটনাটা তো তাড়াতাড়ি হলো যে সামির তৎক্ষণাৎ বুঝতেই পারলো না। যখন বুঝলো তখন আর কিছুই করতে পারলো না। নিবাসের বাগানে দাঁড়িয়ে সোলেমান ইয়াসিনকে বকে চলেছে। ইয়াসিনের আসার কথা ছিল বাতাসিকে নিয়ে, কিন্তু বাতাসি কোথায়? একেই সোলেমান ফাহাদের হত্যার ঘটনায় চাচা জড়িত বলে রাগে তার শরীর কিরমির করে সবসময়। সেখানে ইয়াসিন আবার এমন করছে শুনে আরও রাগ হচ্ছে। সোলেমান কফির মগ ফেলে দিয়ে বলল, সমস্যা কি তোমার? তোর মা আমাকে বলেছে বাতাসিকে দেখে রাখতে। আমি তাকে বলেছি আমি দেখে রাখবো বাতাসিকে। সেখানে তুই কি করে বাতাসিকে চট্টগ্রামে রেখে আসলি? কমন সেন্স নেই মাথায় তোর? খালার কানে কথাটা গেলে খারাপ লাগবে না? ইয়াসিন বিরক্ত হলো সোলেমানের উপর, তবে বুঝতে দিল না, শুধু বলল, এমনি রেখে আসছি ভাই, কদিন নিজ বাড়িতে থাকুক, পরে গিয়ে নিয়ে আসবো। সেই পরেটা কবে? বউ তো আমার ভাই, আমাকেই ভাবতে দেন। আপনি প্লিজ এই বিষয়ে কথা বললেন না। আপনার লাইগাই আমার এই অবস্থা। আপনার কথাতেই আমি চট্টগ্রাম গেছি বইলে আমার জীবনটা এভাবে শেষ হইল। আপনি দায়ী এর জন্য। আমার বিষয় আমার বউ, আমি কি করমু না করমু সেটা আমার বিষয়। যখন মন চাইবো তখন নিয়ে আসবো। সোলেমান জাস্ট স্পিচলেস হয়ে গেল ইয়াসিনের এই ধারার কথা শুনে। সোলেমান রাগে ফুঁসতে ফুঁসতে আঙ্গুল দেখিয়ে বলল, যা যা, দূর হ, বাড়ি যা, আমার চোখের সামনে থেকে সর। আগামী 1 সপ্তাহ যেন আমার চোখের সামনে তোকে না দেখি। বলেও আসবি না, বলে রাখলাম। বাতাসিকে তুই ডিভোর্স দিবি, তাই তো? যা দিয়ে দে, ওই মেয়েটাও মুক্তি পাবে তোর থেকে। ওর পিছনে ওর সামনে আমি নেওয়া সুলমান সুলতান আছি। যা, ছেড়ে দে ওকে। ইয়াসিন চলে গেল। সোলেমান হাত ঘড়িতে সময় দেখে বেরিয়ে গেল গোডাউনের উদ্দেশ্যে। সামিরকে চেয়ারে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এক চুল পরিমাণও নড়তে পারছে না। বারবার চিৎকার করে বলছে কেন ধরে নিয়ে এসেছে তাকে, আর তারা কারা? তার বাপ ভাই কিন্তু ছেড়ে দিবে না তাদের। সোলেমান গোডাউনে পা রাখতে শুনতে পেল চিৎকার চেঁচামেচি। বিরক্তির সহিত বলল, ও এখানে চিৎকার করছে কি করে? বাশার সুলতান এগিয়ে আসলো। ছেলেটা কি করেছে? একেই তো সবে নেউলে সম্পর্ক আমাদের। এখন এটার সাথে কিছু করলে তো সব দোষ আমার ওপরে এসে পড়বে। তো মানে আমার জেল হাজত হবে না? তোমার নিশ্চয়ই হবে। এখন সর সামনে থেকে। তুলে এনে পুজো করে নিলে নাকি তার? কথা ছিল আমি গোডাউনে আসলে ওর আতনা শুনতে পাবো, কিন্তু না, এসে শুনতে হচ্ছে ওর বাপ ভাইদের নিয়ে থ্রেট দিচ্ছে। একদম জানে মেরে রেখে দেবো কুত্তার বাচ্চাকে। শরীরে আগুন ধরে দিয়েছে আমার। সোলেমান ভিতরে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন কালো পোশাকধারী লোক সোলেমানকে সালাম দিল। সোলেমান জবাব না দিয়ে সোজা সামিরের সামনে গিয়ে দাঁড়ালো। সামির তার সামনে কাউকে এসে দাঁড়াতে দেখে মাথা তুলে সোলেমান সুলতানকে দেখে চমকে উঠল। এটা তো তার বাপ ভাইদের শত্রু, এটা কেন তাকে তুলে নিয়ে এসেছে? সোলেমান চেয়ারে পা তুলে বসলো, তারপর গম্ভীর শক্ত গলায় বলল, তোর খুব শখ আমার বইয়ের মুখ দেখা, তাই না? সামির বুঝলো না, সে কখন তার বউয়ের মুখ দেখতে চাইলো? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আপনার বইয়ের মুখ দেখতে চাইবো? আর আমাকে তুলে এনেছেন কেন? খুলে দিন বাঁধন সাহস থাকলে। সোলেমান হো হো করে হাসলো। এই পুচকু ছেলেকে সোলেমান ভয় পায়, ওকে ফাইন। সোলেমান গার্ডদের বলল বাঁধন খুলে দিতে, আর তারা তাই করলো। বাঁধন খুলে দিলে সামির যেন বাঘ থেকে সিংহ হয়ে গেল। সোলেমানের গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল, তোর মতো চুনুপুটিকে বেঁধে সাহায্য করবো না আমি, মুখ তো রেখেই করব। বল, কোথা থেকে শুরু করব আমি? আমার বইয়ের চলার পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য, নাকি নেকআপ টেনে ধরার জন্য, নাকি টানা 10 মিনিট আমার বইয়ের সামনে দাঁড়ানোর জন্য, নাকি আমার বইয়ের মুখ দেখতে চাওয়ার নিষিদ্ধ আদরের জন্য? বল বল, কোনটার হিসাব আগে নেব আমি? সামির ভ্রু কুচকালো। মেহেরিন তাবাসসুম সোলেমান সুলতানের বউ। আগে জানলে তো তাহলে আজ মুখটা দেখেই ছাড়তো। ইস, কত বড় সুযোগ হাতছাড়া করে ফেললো সামির। সোলেমান গলা ছেড়ে সামিরের ডান হাত ধরে বলল, এই হাত দিয়ে ধরেছিল নাকি নিকাপটা, তাই না? চাচা, নিয়ে এসো তো ওটা। বাশার সুলতান ব্লেন্ডারটা নিয়ে আসলো। একজন এসে সুইচ লাগিয়ে দিল তারটা। সোলেমান শার্টের কলার ধরে টেনে নিয়ে আসলো। সামিরের চোখে মুখে ভয় নেই, তবে রাগ স্পষ্ট হুঙ্কার দিয়ে বলল,
আমি যদি বাই এনি চান্স এখান থেকে জীবিত ফিরি তাহলে আপনার খবর আছে। যদিও সোলেমান জীবিত ছাড়তো না, তবে এখন জীবিত ছাড়বে। সে সামিরকে দেখবে ওর বাপ ভাই ওর কোন বাল ছিঁড়তে পারে। তোকে স্বামীর আমি জীবিত ছাড়বো, যা দেখি তোর বাপ ভাই আমার কি করতে পারে। এখনো তোর তো আমি কিছু করিনি। বউয়ের কাজ বউই করেছে, এখন স্বামী হিসাবে আমার দায়িত্ব আমি পালন করব। কথাটা বলে সোলেমান ব্লেন্ডারে সামিরের বা হাতটা চেপে ধরে সুইচ অন করে দিল। সাথে সাথে সামিরের হাতটা ছিন্ন ভিন্ন হতে লাগলো। সামির আকাশ পাতাল এক করে চিৎকার করতে লাগলো। মনে হচ্ছে তার হাতটা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। ব্লেন্ডারের জগটা রক্তে হাতের মাংসে ভরে গেল। হাতের মাংসগুলো কিমার মতো হয়ে গেছে। হাতে আর অবশিষ্ট নেই মাংস, যা আছে তা হলো হাড়। সেই হাড়গুলো এবার ব্লেন্ডারের ব্লেডে ভাঙতে লাগলো। সামির ছটফট করতে লাগলো, কিন্তু সোলেমানের বলিষ্ঠ দেহের শক্তির কাছে তা তুচ্ছ হয়ে গেল। সোলেমান বাম হাতের হাড় ভেঙে ক্ষান্ত হলো না। সে এবার ডান হাতের দিকে চোখ বাড়ালো। সামির বুঝতে পেরে ডান হাত পেছনে লুকালো। সোলেমান ডান হাত টেনে সেটাও ব্লেন্ডারে চেপে ধরলো। এবার এই হাতটা বাম হাতের চেয়েও বেশি ব্লেন্ড হতে লাগলো। এই হাত দিয়েই তো ধরেছিল নিকাব। হাতের আঙ্গুলের একটা হাড়ও সোলেমান রাখেনি। আঙ্গুল সব হাত থেকে আলাদা হয়ে গেছে। এর চেয়ে সহজ একটা মৃত্যু দিলে সামির হয়তো মুক্তি পেয়ে যেত, কিন্তু সোলেমান তা দিবে না। মৃত্যু কখনোই সাজা হতে পারে না। সামির পাগলের মতো ছটফট করছে। সোলেমান পুরো হাতটা ক্ষয় করে তারপরই ছাড়লো। সামির ফ্লোরে বসে পড়লো। দু হাতের যন্ত্রণায় পাগলের মতো কাতরাতে লাগলো। রক্তে ফ্লোর ভিজে গেছে। সোলেমান ব্লেন্ডারে থাকা হাতের কিমা হাড়গোড়গুলো দেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।